আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকটা হাসি মুখেই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং তার সাথে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল আহসান। গতকালকের এই সাক্ষাৎকারে তাদের ভেতরে কি নিয়ে কথা হয়েছে, কেন জেনারেল ওয়াকার মুখ কালো করে বেরোলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আমার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে, যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা, পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি ভঙ্গুর ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। যেমন আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে, তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনাপ্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনাপ্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই এটা একটা এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান,
তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার সে বলেছে সে উইথড্র করতে চায় এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের মধ্যে। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি দান্দাবাজি এগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরালেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না, এর পাশাপাশি আরো বলেছেন তিনি এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্নভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তো ওরা বেটা বাংলাদেশ দখল করে খায়, এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়। নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে, এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একইভাবে কিন্তু বের হননি, বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশনস গুলো আছে, যে ইকুয়েশনস গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে ধারণা করেন এটাও পাকিস্তানের প্ররোচনায় আমাদের সামরিক বাহিনী ভাবছেন যে তারা একটা নতুন সামরিক জোটে যোগ দেবেন, এবং সেই সামরিক জোটে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে কিনা এটা নিয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন শেষ কথাটা হলো যে জেনারেল ওয়াকারের সাথে অ্যাডমিরাল নাজমুল হাসান কেন গেলেন, কেন নৌবাহিনী প্রধান গেলেন, সেটি নিয়ে
পরের এপিসোডে বলবো নৌবাহিনী প্রধানকে কেন নিয়ে গিয়েছেন, এবং নৌবাহিনীর প্রধানের বিষয়ে আরো কিছু স্পর্শকাতর তথ্য আমার কাছে এসেছে। এটি নিয়ে পরে একটি এপিসোড করবো। আজ নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে কাঁটা তারের বেড়া সম্পর্কিত নতুন নির্দেশিকা যেটা জারি হয়েছে, 30 দিনের মধ্যে কাঁটা তার বেড়া দিতে হবে, সেই নির্দেশিকা কালকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রাজ্যের কাছে রাত্রিবেলায় চলে এসছে। এই রাতে আসার পর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে ঝোড়ো ব্যাটিং দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের নির্দেশিকা ওর সঙ্গে জুড়ে দেন, জুড়ে দিয়ে সীমান্ত অঞ্চলে যে 30 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দিতে হবে এবং 15 দিনের মধ্যে তার জমি দিতে 30 দিনের মধ্যে জমি দিতে হবে, 15 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দিতে হবে, এবং যে ইলেকট্রিফিকেশনের কাজ সেটা 15 দিনের মধ্যে করতে হবে বলে একটি নির্দেশিকা তার সঙ্গে জুড়ে কপি জুড়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কোন কোন জায়গায় পাঠিয়েছেন সেটা হচ্ছে, এক হচ্ছে ডিজি বিএসএফ, তার নাম হচ্ছে প্রবীণ কুমার, তিনি তার অধস্তনদের নিয়ে আজকে দুপুরে নবান্নতে মিটিং করতে আসছেন জিওসিএনসি ইস্টার্ন কমান্ডের, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি খ্রিস্টান। এরা দুজনে, আর লেফটেন্যান্ট জেনারেল আরও নিশ্চয়ই তার সঙ্গী সাথী কেউ থাকবে, লেফটেন্যান্ট জেনারেল কেউ থাকবে, তারা আসছেন। সঙ্গে আসছেন সীমান্ত অঞ্চলে যত আপনার বিএলও আছে, এই যে ল্যান্ড অফিসার যারা আছে, বিএলও আন্ডারে ল্যান্ড অফিসার যারা আছে, তাদেরকেও ডাকা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখন এই মিটিং চলছে, আর ভিডিও আপলোড করার পর মিটিংয়ের নির্যাস কি হলো রাত্রিবেলা জানা যাবে। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সেই নির্দেশিকার সঙ্গে রাজ্য সরকারের যে বক্তব্য তার সমস্ত পক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবারেতে জোগাড় যন্ত্র যা যা করার, তার জন্য যে অর্থ বরাদ্দ, অর্থ দপ্তরকে বলা হয়েছে, মানে আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরকে বলা হয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে। তার জন্য একটা স্পেশাল রিভিউ অর্ডার জারি করা হয়েছে, যে প্রত্যেকটা এই কত কিলোমিটারের জন্য কত খরচা পড়তে পারে, কাঁটা তারের বেড়ার জন্য, ইলেকট্রিফিকেশনের জন্য আলাদা আলাদা করে রেট দিয়ে, কন্ট্রাক্টরদের কাছ থেকে রেট নিয়ে তারাও তাড়াতাড়ি জানানোর জন্য, সেটার জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর বাকি 5 দিনের জন্য পেমেন্ট করা হয়ে গেলে বাকি 5 দিনের জন্য সময় দেওয়া হয়েছে সেই কাঁটা তারের বেড়া, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অ্যাপ্লায়েন্সেস কেনার জন্য তাদেরকেও ওই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। অর্থাৎ একদিকে জমি গ্রহণ হচ্ছে, কাঁটা তারের বেড়া পড়ছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের কাজটাও হয়ে যাবে। এবার কাঁটা তারের বেড়া যত এগোবে তত, মানে জমি যত নেওয়া হবে, কাঁটা তারের বেড়া সঙ্গে সঙ্গে এগোবে, ইলেকট্রিফিকেশনের কাজও তত এগোবে, দিয়ে লাস্টে যখন সব শেষ হয়ে যাবে তখন চালু করা হবে। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এখন আমাদের দেশে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে, তা আমাদের দেশে যা না আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে। এত জ্বালা বাংলাদেশে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে দিল্লির সঙ্গে তো কোনো সম্পর্কই রাখতে চান না আপনারা, তাহলে পরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চেঁচি চেঁচি কি হবে? আর আপনাদের চরিত্র, যে মেয়েটি অসুস্থ হয়ে আমাদের এখানে এলো, ভিডিওটি আমার কাছে আছে, আমি ওই ভিডিওটা লাগালাম না, আমার লাগাতে খারাপ লাগলো। সে তাকে যখন শেষ শয়নে যখন কবরে দেওয়া হচ্ছে,
তখনও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এরা কোথায় কি বলতে হয় সেটাও এরা জানে না। একেবারে মূর্খের মূর্খ সব কটা। এর একমাত্র জেহাদি ছাড়া আর কিছু বলা যায় না। একটা মৃতদেহ, সে মেয়েটি মারা গেছে, সে যাই করুক না কেন, একটা মৃত মানুষের প্রতি সম্মানটুকু দেখানো আপনাদের সঙ্গে আমাদের এইখানে তফাৎ, বুঝেছেন? এই যে শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর সঙ্গে আপনাদের তফাৎ। ওই যে আপনারা বলেন না সমান অধিকার চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের মিলবে না। শিক্ষায় মিলবে না, সংস্কৃতিতে মিলবে না, কিছুতেই মিলবে না। আপনারা হচ্ছেন জেহাদি, আপনারা জেহাদ ছাড়া কিছু বোঝেন না। ওই যে আমি একদিন বলেছিলাম না, এই যে শার্টের রংটা কি, এক একজন এক এক রং বলবেন, সবাই মোটামুটি একই রকম বলবেন যে এই শার্টের রংটা এইটা। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই শার্টের রংটা আপনি এইটা জানলেন কি করে, তখন আপনি বলবেন যে আমি ছোটবেলা থেকে এই তো এই বাবা মার কাছে শিখেছি যে এই রংটা, এটার রং এই। তাহলে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে কি, ওই মাদ্রাসাতে ছোটবেলা থেকে ওই ব্রেন ওয়াশটা করা হয়। ব্রেন ওয়াশ করে 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 এদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে জেহাদ করো, জেহাদ করলে নারায়ে তাকদীর করো, নারায়ে তাকদীর করলে আমরা গাজওয়ায়ে হিন্দ করতে পারবো এবং শহীদ হতে পারলে আমাদের জান্নাতে যেতে পারবো। এই সমস্ত ভুজুং ভাজাং দিয়ে এই জেনারেশনটাকে, পাকিস্তান নষ্ট হয়ে গেছে এই করে। আপনারা যেটুকু বাকি ছিলেন এই 2-2.5 বছরের মধ্যে আপনারা দেশটাকে আরো রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের একটা যুব সম্প্রদায় শেষ হয়ে গেছে, তরুণ সম্প্রদায় শেষ হয়ে গেছে, এবার যারা কিশোর আছে, বাচ্চা আছে, তাদেরও আপনারা শেষ করছেন। ফলে আগামী 50 বছর বাংলাদেশ যে শুধু অর্থনীতির দিক দিয়ে পেছালো না, পেছালো কোথায়, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিক দিয়ে পিছিয়ে গেল। আপনারা জেহাদ করে সারা পৃথিবীতে নিজেরা নিজেদেরকে, পৃথিবী, আমি অনেকদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, ছোট হয়ে যাবে দেখবেন। যখন ইউনূস বসেছিল তখন আমি বলেছিলাম আপনাদের এই জেহাদের রূপ দেখে আমি বলেছিলাম কেউ আপনাদের জায়গা দেবে না। আজকে লন্ডনের অবস্থা দেখুন, শ্বেতাঙ্গরা খেপে গেছে পুরো, সারা পৃথিবী জুড়ে রাইট উইং। শুধু আমাদের এখানে যে রাইট উইং জেগেছে তাই নয়, আমরা বুঝতে পেরেছি আমাদের ভয়টা কোথায়। আমাদের হিন্দু রাষ্ট্র গড়তে হবে, হিন্দুদের জাগতে হবে। আর যতই পৃথিবীব্যাপী জার্মানি, ইটালি ভিটালি যত আছে সমস্ত কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। সবাই কিন্তু আস্তে আস্তে রাইট উইং এর দিকে যাচ্ছে, মানে মুসলিম খেদাও। এরা আমাদের দেশটাকে নষ্ট করতে এসছে। একসময় আপনাদের দয়া পরবশত হয়ে তারা আপনাদের দেশে জায়গা দিয়েছিল, তার মূল্য আপনারা রাখেননি। আপনারা সেখানে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি বলেছি না, আপনি গেছেন উন্নত জীবনের আশায়, সেখানে গিয়ে উন্নত জীবনযাপন করুন না। যদি খেলাফতই করতে হয় তাহলে বাংলাদেশ ছেড়ে, পাকিস্তান ছেড়ে আপনারা ওখানে গেলেন কেন? দেশেই তো খেলাফত স্থাপন করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের বলবো, 71-এর সঙ্গে 2026-এর মিল কোথায়? 71-এ ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরেছিলেন 71 সালে যুদ্ধের আগে। এত বড় কাণ্ড হচ্ছে, ট্রাম্প এবং জিনপিং এর সঙ্গে বৈঠক হচ্ছে, দুটো ষাঁড় যুদ্ধ করছে, মোদিজি ঘরে বসে আছেন? মোদিজি বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে। কোথায় কোথায় যাচ্ছেন গুগল খুঁজে নেবেন, দেখতে পেয়ে যাবেন। ইটালিতে, শুধু ফ্রান্সে যাচ্ছেন না, ইটালিতে যখন যাবেন তখন মেলোনির ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট সে একই সময় ভিজিট করতে যাচ্ছেন। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গেও ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গেও মোদিজির দেখা হয়ে যাবে। ফলে এই যে মোদি সর্বত্র যে
ইউরোপিয়ান ইউনিয়ন একই ট্রাম্পের ওপর ক্ষেপে আছে বিভিন্ন কারণে। ব্রিটেন ক্ষেপে আছে, আর ব্রিটেন খ্যাপা মানে ইউরোপিয়ান ইউনিয়ন খ্যাপা, এটা কিন্তু জেনে রাখবেন। ব্রিটেন কিন্তু ইউরোপিয়ানের মধ্যে নেই, না থাকলেও ব্রিটেনে কিন্তু অনেকটা প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে রয়ে গেছে। আর ব্রিটেন যেভাবে এবার রাইট উইং জেগে উঠছে, তাতে আপনারা খুব বেশি দিন আর কি ব্রিটেনে সুস্থিরভাবে থাকতে পারবেন না। তাহলে যাবেন কোথায় আপনারা? সারা পৃথিবী যদি আপনাদেরকে, মুসলিম দেশগুলো পর্যন্ত, আপনার 6টা যে উপসাগরীয় অঞ্চল দেশগুলো রয়েছে, তারাও আপনাদের রাখতে চায় না। যাবেন কোথায়? আপনারা ব্রাত্য হয়ে গেছেন শুধু জেহাদ করে জেহাদ করে আর জেহাদ করে। তবে 71-এর সঙ্গে 26-এর মিলটা হচ্ছে এইটা, যে 71-ও ইন্দিরা গান্ধী ঘুরেছিলেন, 26-ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরছেন। এবার ঘুরছেন কেন, সে দুটো কারণ একসঙ্গে মিলিয়ে নিন, যে 71-এ ঘোরার পর কি হয়েছিল আর 26-এ ঘোরার পর কি হতে চলেছে। এটা আপনারা নিজেরা মনে মনে হিসেব কষুন, আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই পোলারা নিজেদের জুলাই যোদ্ধা বলে কত চেঁচামেচি করে। আজকাল আবার দেখি আমার জুলাই যোদ্ধা নাকি যুদ্ধি ভাবির মাইয়ার জন্য আজকাল মুসলমান তো দূরের কথা, আজকাল ব্রাহ্মণ ভট্টরাও দেখি দোয়া করতেছে তারা যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়। মানে এই প্রথম জানলাম যে আজকাল হিন্দুরাও শহীদের মর্যাদা দানের দোয়া করে। তা আল্লাহ কি কাফের মুরতাদ হিন্দু এদের দোয়া কবুল করবে? প্যানিক ভট্ট যে আমার ভাবির মাইয়ার জন্যে শহীদের জন্য দোয়াগুলো শহীদ হয়ে যাওয়া, আচ্ছা ভালো কথা। আজকাল তো শহীদ জিন্দাও ফিরে আসে, সেই জায়গায় কোনো প্যানিক ভট্ট এরা যদি একটু দোয়া করে বেহেশতে বাড়াইতে পারে সমর্থ, আবার শহীদই মৃত্যু। সবচেয়ে মজার বিষয় যে এই ভাবির মাইয়া কারি মাও, মানে আমার যে ভাবির মাইয়া কারি না, তার মাও বলছে তার নাকি জুলাই যোদ্ধা না। এখন ইশারা মুঞ্জে গেছে। এই যে বলছি জুলাই যোদ্ধা মুদ্রা, এগুলো যে একটা ফালতু বিষয়। এই জুলাই সন্ত্রাসীদের পাবলিক যে একদিন উষ্টাবে, কুইন নেবে, ঢাকার মান্ডা খালে চুবাবে, কপাল ভালো থাকলে আর কি, নইলে তো পেটে নারী ভুড়ি বের করে ফেলবে। এটা তো বহুবারই বলেছি। কিন্তু এই ভাবির মাইয়া মরার পরে তারা বাপ বেটা বেটি মিলা, মায়ে ঝেয়ে মিলা গণভবনে গিয়ে চুরি করলো, বাটপারি করলো, এবং সেগুলো প্রকাশ্য দেখালো বীর দর্পে, জুলাই যোদ্ধা হিসেবে সকল সুবিধা নিল। শুনলাম এয়ার অ্যাম্বুলেন্সে নাকি এসেছে সরকারি খরচে। কাইসার হামিদের মেয়া, আমার ভাবির মেয়া, কোন হিসেবে সরকারি খরচ এয়ার অ্যাম্বুলেন্সে আসে তার লাশ আমাকে বোঝায় বলেন। কোনোদিন তো শুনলাম না যে অমুক জামালপুরের কোনো শ্রমিক মারা গেছে বিদেশে, তার জন্যে সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। বরং ওদের তো যাওয়ার সময় তুই তাই বলে, আসার সময় লাতিস টাকা, তাই না? কিন্তু জুলাই সন্ত্রাসীকে সরকার নাকি শুনলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের খরচ দিয়েছে। বাহ বাহ বাহ। এখন আমার এই ভাবি বলতেছে না না, তারা তো জুলাই যোদ্ধা ছিল না। ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ কারিনার মাও এখনই শখ মাইতে গেল আপনার জুলাই যোদ্ধার মাও, আপনিও জুলাই যোদ্ধা, আবার আপনার ভাতার কাইসার হামিদ আরেক বিরাট বড় জুলাই যোদ্ধা, লাখ লাখ টাকা উঠাইলো মেয়ের নামে, আবার জানা যায় দেখলাম একটা টুপি কেনার টাকা নেই। দারুণ না, একটা টুপি কেনার টাকা নেই। যাই হোক, আরো মজার বিষয়, আমার এই ভাবি মানে কাউসার ভাইয়ের বউ বলছে আমার মাইয়ার দাফনের কাপড় চোপড় চেহারা যেন দেখানো হয় না, কারণ ইসলামে হারাম। তো ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ, ও কারিনার মাও, তোমার মেয়া যখন নাচলো কুদলো, আর কিছু বললাম না, এত কিছু করলো, রাস্তায় ঝাঁকানাকা কত কিছু দেখাইলো, আমরা দেখলাম। তখন তোমার মনে থাকে না ওটা হারাম?
জানাজার বেলা হারাম হয়ে গেছে। ধর্মের নামে বাটপারি আর কত ভাবি। সবচেয়ে মজার বিষয়, এই জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা, এগুলো যে একটা বেলুন, মানে একটা ইনফ্লুয়েঞ্জা, এগুলো সর্দি, এখন প্রমাণ পাইছেন তো। খোদ নিজে গণভবনে গিয়ে চুরি করছে, তারপরে বলে তো আমরা তো চুরি করতে যাই নাই, আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষিকা। এতে বোঝা গেল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেন এত রাজাকার পয়দা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা কেন, ছাত্রছাত্রীরা কেন মাদ্রাসার চাইতে বেশি পেয়ারা পাকিস্তানি। এইবার বুঝেছেন তো আপনারা? বুঝেন নাই? এইবার আশা করি বুঝতে পারছেন কেন এত তারা পেয়ারা পাকিস্তানি হয়। এই যে এইরকম আমার কাইসার ভাইয়ের বউদের মতো বউরা ওইখানে শিক্ষিকা, এখন বলে তিনি নাকি জুলাই যোদ্ধা ছিলেন না, অথচ তার মেয়া, তিনি আর তার ভাতার আমার কাউসার ভাই কাইসার হামিদ, কাউসার হামিদ, এদের ভিডিও এখনো আছে না? এখন বুঝতে পারছেন তো কেন এদেরকে আপনি 71 সালে যে মুক্তিযুদ্ধে এত হানাহানি হয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অগণিত নারী ধর্ষণ করা হয়েছে, বিশ্বাস করতে পারবেন না। কারণ এরা জানিয়া শুনিয়া মিথ্যা কথা বলে। ঠাড়া বড়া মিথ্যা কথা না পড়লে আপনি পেয়ারা পাকিস্তানি হইতে পারবেন না, জামাত হইতে পারবেন না। নগদে তাদের ভিডিওতে ক্লিক করলেই পাওয়া যায়, লাইভ পাওয়া গেছে, তারা লাইভ করেছে, তাদের সঙ্গীরা লাইভ করেছে। এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে তাদের ভিডিও পাওয়া যায়। আমি কোনো ভবনে চুরি করতে যাইনি, আমি তো কিন্তু শিক্ষিক, ওগুলো করতে যাবো কেন? এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তারা বলে। পেয়ারা পাকিস্তানি মানেই এরা মিথ্যাবাদী। এদের জন্য আপনি যত ইতিহাস বলেন এরা শুনবে না, মানবে না, মানেও নাই কোনোদিন। এদের বাপদাদারাও মানে নাই, এরাও মানে। এদের কাছে 71 গন্ডগোলের বছর, কিন্তু হেফাজতের কান ধরা দিবস এদের কাছে ঐতিহাসিক দিবস। ঠিক আছে? কারিনার মাও কইতেছে তারা জুলাই যোদ্ধা ছিল না। আবার দেখি সব জুলাই সন্ত্রাসীরা তারা তাদের জুলাই সঙ্গীর জন্য গিদরে গিদর চিনে, সবাই তার বেস্ট, কেউ বেস্ট কামনা করে, হিন্দুয়েও কেউ তারে বিরাট বড়, মানে কি বলবো আর, এর মরণোত্তর একটা নোবেল প্রাইজ দেওয়া বাদ রেখেছে। তো ভাবি কাইসার ভাইয়ের বউ, এখনই শখ মিটে গেল জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া। আপনি জুলাই যোদ্ধার মাও, নিজে জুলাই যোদ্ধা, আপনার ভাতার জুলাই যোদ্ধা, এখনই ফাল পারা শেষ। অথচ এই আপনাদের ছবি কিন্তু দেখ, আপনার মাইয়ার ছবি কিন্তু জননেত্রী শেখ হাসিনার পাশে। আপনাদের কাজই তো বাটপারি করা, সব সরকারের সময় সুবিধা নেওয়া। তবে পাবলিক কিন্তু বুঝে ফেলছে, এই সুবিধাবাদীদের চরিত্র মানুষ কিন্তু বুঝে ফেলছে। খুব বেশি দিন নাই আর। আপনারা নিজেরাই বলতেছেন জুলাই যোদ্ধা না, কয়েকদিন পর আমার ভাবির পোলারা চিনেই না এই নুস্কারা। আমরা জানি তো, এই যে চুক্তি করেছে জামাত, এখন বলেছে না যে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে নাকি জানেই না। আচ্ছা, খলিলুর রহমান কি বলতেছে, আবার ওই যে জামাতি শাখা, নাস্তিক শাখার আমির ফ্রড মাজাহার ওরফে লুঙ্গি মাজাহার, চিঙ্কুবাম লুঙ্গি মাজাহার কি বলছে, এটা মার্কিনিরাই ক্ষমতা রিজিম চেঞ্জ করেছে, মার্কিনিরাই ক্ষমতা এসেছে। আমরা যখন বলছিলাম তখন আমরা শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, ফ্যাসিস্টের দালাল, বিজেপির দালাল, তাই না, কত কথা। তো এখন আপনাদের আব্বা ফ্রড মাজারিতে বলতেছে যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করছে। আমরা যখন বলেছিলাম তখন বামেরা, সিংহ বামেরা ঘ্যাত ঘ্যাত করে উঠেছিল, একেবারে বুনো গিদরের মতো ঘ্যাত ঘ্যাত করে উঠছিল। ঠিক আছে? কিন্তু এখন তো আপনাদের আব্বা ফ্রড মাজাহারি বলতেছে। এই ফ্রড মাজাহারের সেলারা, সামসারা আমারে বলেছিল, আমি যখন বলেছি এটা তো আমেরিকা রিজিম চেঞ্জ করেছে, বিদেশি শক্তি। না না না, আপনারা আমেরিকা, আপনারা শেখ হাসিনার দুষ্ট হয়ে দেন না, আওয়ামী লীগের চোখে দেখেন না, এটা গণবিপ্লব, জনবিপ্লব। তোর মায়ের ভাতার ফ্রড মাজাহার যখন বলতেছে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে, এবং তারা এখন তারা জায়গা দিস না কেন, এখন দিবে না কেন? দিবে না কারণ এইবার হাতে ঘা লেগে গেছে, বুঝতে পারছেন তো? বদমাইশি আর কথা তো। ভাবি কাইসার ভাইয়ের বউ, তাহলে আপনি জুলাই যোদ্ধা না? না, আপনার মেয়েও জুলাই যুদ্ধ ছিল না? আপনার ভাতারও কাইসার ভাইও জুলাই যুদ্ধ ছিল না, তাই না? আপনারা তিনজন কেউ জুলাই গণভবনে চুরি করেন নাই। আগে শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের বউয়েরও বড় গলা, সুন্নির মায়েরও বড় গলা। প্রবাদটা পড়েন নাই, চোরি পে চোরি ফের বেশি নজরি। এত বড় বাটপারেরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা, স্বাধীনতা বিরোধী এরকম বাটপার হয়েই থাকে, অদূর ভবিষ্যতেও হবে, আমরা তা জানি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। ক্ষমতাই আসে না আওয়ামী লীগ,
এখনই তওবা পড়া শুরু করছে। আমরা ছিলাম না, আমরা জুলাই যোদ্ধা না। শুনেছি ইসলাম ধর্মের পরিভাষায় কিয়ামতের ময়দান হলে সেইখানে নাকি ইয়ানাফসি করবে। কেউ কোনো কিছু পাপ পোলারে স্বীকার করবে না, মা কন্যাকে স্বীকার করবে না, পোলা মেয়ে মা বাপরে স্বীকার করবে না সেই দিন নাকি। তো কিয়ামতের ময়দানে এখনই শুরু হয়ে গেল। ও কাউসার ভাইয়ের বউ, এখনই খাইজ মিটে গেল জুলাই যোদ্ধা হওয়ার। এই যে যত জুলাই যোদ্ধা আছে না ভাবির পোলারা, ওই তোমার বাপের বউরা এখনই অস্বীকার করা শুরু করছে, তারা জুলাই যোদ্ধা না। কয়েকদিন পরে আমার ভাবির পোলা মায়ের অস্বীকার করবো, আমরা সেটা জানি। ঠিক আছে, এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে মজা। এই জুলাই বাটপারে কয়েকদিন পরে দেখবেন সার্জিস আলম বলবো আমি তো অভিনয়ই ছিলাম, আসিফ স্যার বলবো আমি তো বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। ওগুলো তো কিছু না, এগুলো বলা শুরু করবে এরা। খুব বেশি দিন নেই, 1 বছর 2 বছর, ধরলাম 3 বছর, যতই সুদূর করুক এই সরকার তো 3 বছর উপরে থাকবে না, যত কিছুই করুক। বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি আরো খারাপ। তো আমার এই ভাবিরা দেখলাম এখন বুঝতে পারছেন তো, জুলাই সন্ত্রাসীরা এই যে আপনার আম্মারা বলতেছে, কিন্তু কয়েকদিন পর আপনার আব্বা কায়সার হামিদারও বলবে জুলাই যুদ্ধ তারা ছিল না, এভাবে অস্বীকার করবে। তাহলে বুঝতে পারছেন তো যে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার 71 সালে যে অস্বীকার করে। এখন আমরা বুঝতে পারছেন তো, ভিডিও থাকতে যারা অস্বীকার করে, তাহলে 71-কে তারা অস্বীকার করে, এটা মনে রাখেন। আর মুক্তিযুদ্ধ বিরোধীদের যুক্তি দিতে যায় না, কারণ ওরা কোনোদিন আপনার যুক্তি মানবে না। নগদে ভিডিও আছে, সেটা তারা মানবে না। এখন এই কয়দিন এই যে গণভবন যে লুট করলো কায়সার হামিদ, তার বউ, ঠিক আছে, আর যে কারিনা, মানে নাকি ভারিনা নাকি সারিনা, চোখে দেখা সবাই দেখেছে, টিভিতে দেখিয়েছে, তারপরে বলতেছে খবরের কাগজ, তারপরে তারা বলতেছে তারা কিছু করে নেই। এখন বুঝতে পারছেন তো কেন 71-এর রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী আলবদরতে কেন মুক্তিযুদ্ধের বিষয় আপনি বিশ্বাস করাইতে পারেন না। এটা একটা বুঝে নিয়েন, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো ভাবির পোলারা মায়েরা শোনো মনোযোগ দিয়ে, তোমাদের জুলাই যুদ্ধ, তোমাদের জুলাই আন্দোলন, ওটা আমাদের এটা গেয়া ভার্মে, এটা না বাবা। ভাবির পোলারা বুঝো না, কেবল তোমার মায়েরা অস্বীকার করছে, কয়েকদিন পরে তোমার মায়ের ভাতারা অস্বীকার করবো। আর আওয়ামী লীগ আসলে তো তোমরা জিন্দগি শিকারি করবা না, তোমরা জুলাই যোদ্ধা ছিল। কত সুদূর করবা, কত রকম গল্প করবা আমরা জানি। এখন তো বড় বড় জুলাই যোদ্ধা হয়েছ, ওটা আমরা নাটক করো আমরা জানি। কয়েকদিন পর বলো তোমরা তো ছিলাই না, বরং তখন তোমরা আমগুলো তখন আবার কোন দালাল বালামা, সেই জন্য অপেক্ষায় থাকলাম, দেখা যাক কি হয়। সম্মানিত দর্শক, ইন্টারনেটে একটি ফটোকার্ড, একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেড লাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সে বাগোয়াজ হিসাবে? আমরা বাংলায় সাধারণত বাগোয়াজ শব্দটি মনে করি বেহুদা কথা, এলোমেলো কথা, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাগোয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যেটা পারস্য থেকে এসেছে। পৃথিবীর 2জন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই নামে, পারস্যের, 2জনই পারস্যের। একজন মন্ত্রী ছিলেন সম্রাট জার্কশেস, দারায়ুসের পুত্র জার্কশেস তার মন্ত্রী। আরেকজন মন্ত্রী ছিলেন 3য় দারায়ুসের, যার সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তিনি 3য় দারায়ুসের মন্ত্রী ছিলেন বাগোয়াস। আর তারও 300-350 বছর আগে আর একজন মন্ত্রী ছিলেন, তার নামও বাগোয়াস। তো 3য় দারায়ুসের পতনের পর আলেকজান্ডার সেই বাগোয়াসকে, মন্ত্রী বাগোয়াসকে তিনি যে কোনোভাবে কনভিন্স করে তার ক্যাবিনেটে তিনি স্থান দেন।
এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা উভয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলেকজান্ডার এবং বাগোয়াস দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো সেই বাগোয়াস নিয়ে কথা বলবো। এটার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িত এবং এটার সঙ্গে একটা বিশেষ লিঙ্গ জড়িত, মানে এদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়, এই দুটো শব্দ জড়িত। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আমার আপনার যে স্ট্যামিনা আছে, আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। 2 নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতে খড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়। তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে সেই ওষুধ বিক্রি করার মতো নয়, আমি অন্তত তাই মনে করি। কাজে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে। সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই, সেটি হলো শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী, দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হোয়াট এভার। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনি পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবেয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ। তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে। তিনি যা চান, যেভাবে চান সেভাবে অনেক কিছু ঘটে। নচেৎ যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান। তিনি গেলেন সামরিক বিমানে করে গেলেন। প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি, মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট
এবং স্যাক্রেট, এবং অন যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে, মোদির পরে সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহও নন, কিংবা রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসব উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মস্করা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাত করেছেন যে সেগুলো এখনো মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম ওরকম বাগাড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন। আর যেটা পারেননি, তিনি চেয়েছেন অনেক কিছু। জিয়াউর রহমান সাহেবের কবর থেকে লাশ উঠিয়ে তিনি অন্যত্র পাঠাতে চেয়েছেন, তিনি তারেক রহমান সাহেবকে ধরে আনার চেষ্টা করেছেন। তারপরে বেগম জিয়াকে আরো অনেক অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু না পারার ফলে তার মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হয় না। তিনি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা। তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা তাদের জন্য বেদবাক্য, তাদের জন্য সংবিধান, তাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এই শেখ হাসিনা বোধহয় এলো, যে যার মতো করে এখন পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, কালিয়া খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। সামনে ফাইট করতে হবে না, সামনে আবার ক্ষমতায় বসতে হবে না। এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উদাহরণ হিসেবে বলি, তারেক রহমান সাহেব দেশে আসবেন। আপনি চিন্তা করেন, উনি দেশে আসবেন তার 2 বছর 3 বছর আগের থেকে শুধু বলা হচ্ছিল আজ আসবেন, কাল আসবেন। অর্থাৎ শেখ হাসিনার পতনের 1 বছর আগের থেকে তার নেতাকর্মীদের মধ্যে একটা রব উঠে গেল, নেতা আসবেন, নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। কিন্তু নেতা কখনো বলেননি, কিন্তু কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয়ে বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটায় আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্য মিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরো 6 কোটি বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন, কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি। কিন্তু নিয়তি বাগওয়াস তাকে এখানে নিয়ে এসেছে। তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়েছেন। যেটা বলছিলাম, বাগোয়ার শব্দের অর্থ পারস্যের যে ফার্সি, এখান থেকে এই বাগোয়ার শব্দটি এসছে, যেটার অর্থ প্রকৃতিগতভাবে, অলৌকিকভাবে যখন কোনো একটা ঘটনা ঘটে যেটি মানুষের মনোমস্তিষ্ক চিন্তা করতে পারে না, এই ঘটনাকে বর্ণনা করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হল বাগওয়াস। বাগওয়াস। আর এই কারণে কি হলো, অনেক বিখ্যাত লোকের নাম পারস্যে
বাগোয়াস রাখা হয়েছিল। আর সেই বাগোয়াস লোকের মধ্যে দুজন বিখ্যাত লোকের নাম বললাম আপনাদের কাছে। একজন পারস্য সম্রাট জার্ক্সের, যিনি গ্রিস আক্রমণ করে সেটা তিনি জয়লাভ করেছিলেন, এবং সেই গ্রিসের পরাজয়কে 300 বছর ধারণ করেছে গ্রিস জাতি, এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আলেকজান্ডার সেই পারস্য আক্রমণ করেছিলেন। তাহলে চিন্তা করুন, যখন গ্রিস জয় করা হয়েছিল তখন সম্রাট জার্ক্সেসের প্রধানমন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। আবার যখন প্রায় 300 বছর পরে তৃতীয় দারায়ুর যখন যুদ্ধ করছিলেন আলেকজান্ডারের সঙ্গে, তখন তার মন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। পরবর্তীতে আলেকজান্ডার যখন আবার বিশ্ব জয়ে বের হলেন পারস্য জয়ের পরে, তিনি সেই খুঁজে বাগোয়াসকে তার নিজের দলে এনে তার সঙ্গে বন্ধুত্ব করলেন। কাজেই এই যে প্রকৃতির বাগোয়াস, এটা যে কত গুরুত্বপূর্ণ এবং কিভাবে যে এই লীলা খেলা মানে ঘটতে থাকে, এটা যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো করে জানেন। বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, বর্তমান শাসন নিয়ে যা কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, তার গমন, আর এখন সেই যে পর্দার সামনে পর্দার আড়ালে যা কিছু ঘটছে, আপনি অনেক কিছুর মধ্যে দেখতে পাবেন দেয়ার আর ম্যানি ম্যানি বাগোয়াস। অনেক অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনি দৃশ্যতে মিলাতে পারবেন না, আপনার কাছে মনে হবে স্বপ্ন। ফলে সেই স্বপ্ন যখন আপনার ভেঙে যাবে, বাস্তব অবস্থায় আসবেন, হঠাৎ করে যদি আপনি দেখেন শেখ হাসিনা আছে, শেখ হাসিনা নেই, শেখ হাসিনা এসেছে, শেখ হাসিনা আসেনি, তখনই সেটা বোঝা যাবে মহান আল্লাহ ভালো জানে যে আমাদের তকদিরে আগামী দিনগুলোতে কি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা ভারত যদি তার সীমান্ত, আকাশপথ এই ধরনের আস্তে আস্তে বন্ধ করতে থাকে, তাহলে আমাদের বিপদ আসন্ন, কোনো সন্দেহ নেই, এবং সেই বিপদ থেকে আমরা সহজে উঠে আসতে পারবো না। সমস্যা হচ্ছে যে এর জন্য আমরা ভুক্তভোগী হব। আপনার যে ইউটিউবের নাম দিয়েছেন শিরোনাম, সেই আমজনতারা ভুক্তভোগী হবে। তাদের খুব কষ্ট হয়ে যাবে জীবনযাপন করার জন্য। কিন্তু এই দেশের মানুষের যারা ক্ষমতায় আসে, যারা ক্ষমতায় দাসখত দিয়ে আসে, তাদের তো সেই চিন্তা নাই। জনগণের কি হলো তাতে তাদের জানার দরকার নাই। তাদের দরকার হলো ক্ষমতা। তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ চাই। সেই মতবাদে তাদের ক্ষমতা দরকার। সেই জন্য এয়ার ইন্ডিয়া চালু থাকলো, তখন তারা পাকিস্তান এয়ার চালু করবে এই আশা করতে পারে। পাকিস্তান থেকে এখন পানিতে জাহাজ আসে, আসমানে জাহাজ আসলে আর সমস্যা কি? পাকিস্তানের এয়ারে যদি পাখির খাবারের নামে যদি বিবিজ আসতে পারে, ড্রাগ আসতে পারে, আবার সেই দেশের লোক এই দেশে আইসা মাদক বিরোধী চুক্তি করে, এগুলো হাস্যকর ঘটনা ঘটতে থাকবে দেখেন। কিন্তু এটা একটা বিপজ্জনক সিম্পটম যে এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইট স্থগিত করেছে। জি।